আজকের দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথমত, ক্রিস গেইল বিশ্বকাপে তার সর্বশেষ ম্যাচটা খেলে ফেলেছেন। দ্বিতীয়ত, দক্ষিণ আফ্রিকা জিতেও তারা সেমিফাইনালের টিকিটটা পায়নি এবং 4টা ম্যাচ তারা জয়লাভ করেছে কিন্তু সেমিফাইনাল যেতে পারেনি। সেক্ষেত্রে একটা দুঃখবোধের জায়গা তো রয়েছে। অস্ট্রেলিয়া বড় ব্যবধানে ম্যাচ জয়লাভ করেছে উইন্ডিজের সঙ্গে। টি-20 বিশ্বকাপে যমুনার পর্দার বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এ আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম নাফিস ইকবাল খান। নাফিস ভাই, আপনাকে স্বাগত এক্সপার্টস টেবিলে। এবং একটা দল 4টা ম্যাচ জয়লাভ করলো, তারপরও সেমিফাইনালে যেতে পারলো না, দুঃখবোধের জায়গা তো অবশ্যই তাদের থাকবে। সামি ভাই, কি বলবো, সাউথ আফ্রিকাকে সবসময় চোখের হিসাবে দেখতে হবে। এবার মনে হয় মানে ফেটটাই তাদের সাথে চোখ করলো। সো ইয়া, ভেরি আনলাকি। ভালো ক্রিকেট খেলেছিল, ইভেন কি আজকে ভালো একটা ম্যাচ জিতেছে এগেইনস্ট দ্য বেস্ট টিম অফ দ্য কম্পিটিশন। মানে ভেরি আনলাকি, মানে এটা আসলে কি বলবো, মানে নো ওয়ার্ডস। এক্স্যাক্টলি। এবং অন দ্যাট নোট, আজকের এই ম্যাচটির ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন ভ্যান ডার ডুজেন, তার স্ট্যাটিস্টিক্সটা প্রথমে আমরা দেখতে চাই। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেরকম ব্যাটিং তিনি করেছেন সেই ব্যাটিংয়ের জায়গায় বেশ কিছু বিষয় রয়েছে আলোচনা করার জন্য। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ভ্যান ডার ডুজেন 94 করেছেন 60 বল থেকে, 5টা 4, 6টা ছক্কা এবং ফাইন লেগ দিয়ে 20টা রান তিনি পেয়েছেন। মিড উইকেট দিয়ে 32 রান, স্কোয়ার লেগ দিয়ে 13 রান। যাই হোক না কেন, কিন্তু ফাইন লেগ দিয়ে তিনি 20টা রান পেয়েছেন। এটাই হচ্ছে তার ইনিংসের সবচেয়ে বড় কি ফিচার। নাফিস ভাই, কেমন দেখলেন ভ্যান ডার ডুজেনের ইনিংসটা? অসাধারণ ব্যাটিং করেছে এগেইনস্ট ওয়ান অফ দ্য বেস্ট, মানে এই টি-20-র মধ্যে বেস্ট একটা অ্যাটাকের এগেইনস্টে। আপনি যেটা বললেন যে লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, ফাইন লেগের উপর দিয়ে খেলেছেন, তার ক্যাপাবিলিটি রয়েছে স্কুপ করার, তার ক্যাপাবিলিটি রয়েছে লেগ সাইডে সুন্দর ফ্লিক করার। এনজয় করেছি তার ব্যাটিং। সে ইজ এ গ্রেট প্রসপেক্ট। মানে খুব বেশি দিন হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন। আমার মনে হয় সাউথ আফ্রিকা গট আ ভেরি গুড অ্যাসেট। আমাদের কাছে ভ্যান ডার ডুজেনের স্কুপ শটের একটা কম্পাইলেশন রয়েছে, সেই কম্পাইলেশনটা প্রথমত দেখতে চাই, তারপর একটা স্ট্যাটিস্টিক্স, একটা মজার স্ট্যাটিস্টিক্স, সেটাও দেওয়ার চেষ্টা করব। ভ্যান ডার ডুজেন আজকে বেশ কিছু স্কুপ শট তিনি খেলেছেন এবং ফাইন লেগ ওই রিজনটা দিয়েই অনেক বেশি রান তিনি নিয়েছেন। স্কোয়ার লেগ, ফাইন লেগ, স্কুপও খেলেছেন, রিভার্স সুইপও খেলেছেন। সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা লেগেছিল, আদিল রাশিদ যেহেতু এখন একটু বেশি উইকেট টু উইকেট বল করার চেষ্টা করেন, তার এগেনস্টে স্কোরিং শট করার জন্য তিনি রিভার্স সুইপ কিংবা স্কুপ ওই জায়গাগুলোই বেছে নিয়েছেন। আমরা ভ্যান ডার ডুজেনের একটা মজার স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেই জায়গাটাও একটু দেখবো, দেখে দেন আমরা আলোচনা করার চেষ্টা করব অন্যান্য বিষয়। ভ্যান ডার ডুজেনের যে স্ট্যাটটার কথা আমি বলছিলাম, তা হচ্ছে টি-20 ক্রিকেটে পেস বলের এগেইনস্টে প্রথমবারের মতো, আজকের এই ম্যাচে প্রথমবারের মতো তিনি স্কুপ শট খেলেছেন পেস বলের এগেইনস্টে টি-20 ক্যারিয়ারে, এবং তার 58% রান পেছন দিক থেকে। নাফিস ভাই, এখানে দুইটা বিষয় আমি একটু আলোচনা করতে চাই। তা হচ্ছে টি-20 ক্রিকেটে ভ্যান ডার ডুজেন আজকে প্রথমবারের মতো স্কুপ শট অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন এবং 100% ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। আমাদের তো স্কুপ শট নিয়ে সাম্প্রতিক সময় ব্যাপক রকমের আলোচনা বা সমালোচনা যাই বলি না কেন, অনেক কিছুই হয়েছে। বাট একজন ব্যাটসম্যান আসলে কতটুকু কনফিডেন্ট হলে জীবনে প্রথমবারের মতো এই শট অ্যাটেম্প করে 100% ক্ষেত্রে সফল হতে পারেন? তার মানে তার স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা কতটুকু হয়েছে, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি। এবং আমার মনে হয় এই ওয়ার্ল্ড ক্রিকেটে এখন আনটিল আপনি একটা যে কোনো স্কিলে বা যে কোনো শটে যদি আপনি মাস্টার না হন, ওইটা আপনি অ্যাপ্লাই করাটা আপনার মধ্যে ওই কনফিডেন্সটা থাকবে না। সো ডেফিনেটলি সে অনেক প্র্যাকটিস করেছে এবং সে আজকে হয়তোবা মনে করেছে যে ইমপ্লিমেন্টেশনে যাবে, বিকজ হয়তোবা আজকে সে হি ওয়াজ মোর কনফিডেন্ট। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে সে একটা প্লেয়ার তখনই কনফিডেন্ট পায় স্কিল ওয়াইজ বলেন বা সব দিক থেকে, যখন সে একটা কনসিস্টেন্ট পারফর্ম করে। আমরা দেখেছি যে টুর্নামেন্টের আগেও ভ্যান ডার ডুজেন কিন্তু একটা 100 মেরেছিল। থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু অন অ্যান্ড অফ সে কিন্তু ভালো ব্যাটিং করেছে, কনফিডেন্ট ব্যাটিং করেছে। সো ইটস আ ফ্যাবুলাস থিং। মানে সে আজকে ইমপ্লিমেন্টেশন করেছে এবং অলমোস্ট ম্যাক্সিমাম বলই সে কানেক্ট করেছে। এটা এই ওয়ার্ল্ড কাপে আমরা আদিল রশিদের একটা বিষয় দেখেছি, অনেক বেশি স্ট্রেটিশ, অর্থাৎ অনেক বেশি উইকেট টু উইকেট তিনি বল করার চেষ্টা করেছেন। ইভেন যখন তিনি রান আপ নিয়ে বোলিং করছেন, অনেকটা ক্লোজ টু দ্য আম্পায়ার তিনি বোলিং করেছেন ওই স্ট্রেটিশ ওই জোনটা এনশিওর করার জন্য। আজকে কি ব্যাপারটা এরকম যে আদিল রশিদের এগেইনস্টে তিনি আসলে একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন, যেহেতু তাকে স্ট্রেট হয়তো রান বের করা যাচ্ছে না, তাই বিহাইন্ড দ্য স্কোয়ার রান বের করার জন্য তিনি মূলত একটু বেশি আদিল রশিদের উপর চড়াও হয়েছিলেন ইম্প্রোভাইজিং শটে?
অ্যাবসলিউটলি রাইট সামি ভাই। আপনার এই ফরম্যাটে আপনি জাস্ট নরমাল বেসিক ক্রিকেট খেললে কিন্তু আপনি স্টাক হয়ে যাবেন। আমরা দেখেছি যে আদিল রাশিদ হ্যাজ বিন বোলিং রিয়েলি ওয়েল এবং আমার মনে হয় যে ভ্যান ডার ডিউসেন বলেন বা সাউথ আফ্রিকানরা তাকে নিয়ে প্ল্যান করেছে যে আপনি ওকে যদি সোজা খেলা যায়, স্পেশালি এই স্লো উইকেটে যায়, উইল বি ডিফিকাল্ট। সো আমার মনে হয় তাদের যে প্ল্যান ছিল হয়তো বা স্কোয়ার অফ দ্য উইকেট খেলার, ওকে রিভার্স সুইপ মারা। সো এটা কিন্তু কার্যকর দিয়েছে আজকে আমরা যেটা দেখলাম। আমরা এইডেন মার্ক্রামের ব্যাপারে আলোচনা করতে চাই এবং এই টুর্নামেন্টে ইমপ্রেসিভ ব্যাটিং তিনি করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, বিশেষ করে যখন তার ব্যাটিং অর্ডারটাকে একটু নিচের দিকে নামিয়ে আনা হয়েছে সেখানে তার সাকসেস রেটটা অনেক বেশি। আজকে 52 রান করেছেন, বল ফেস করেছেন 25টা, স্ট্রাইক রেটটা 200-এর উপরে এবং 2টো 4 এবং 4টা ছক্কা এইডেন মার্ক্রাম মেরেছেন। মূলত এই পার্টনারশিপটাই পার্থক্যটা গড়ে দিয়েছেন। হাফিজ ভাই, এইডেন মার্ক্রামকে নিয়ে এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম, আজকেও ইমপ্রেসিভ ব্যাটিং করেছেন। হোয়াটস ইউর থট অন দ্যাট? ক্লাসিক ব্যাটসম্যান। আমি সবসময় এমন ব্যাটসম্যানকে খুব বেশি পছন্দ করি, এটা আমার পার্সোনাল চয়েস, যে ক্রিকেটিং শটসের উপর রান করে। টি-20তে এটাও ডিমান্ড করে। আমি জানি যে এখন হ্যান্ড আই কোঅর্ডিনেশনের ব্যাপারটা চলে আসছে, ওপেন স্টান্সের ব্যাপারটা চলে আসছে, মানে আপনি যেহেতু এটা ফাস্ট গেম, দ্রুত রান তুলতে হয় বা ইম্প্রোভাইজ করতে হয় ক্রিকেট শটসগুলো এখানে। বাট সামওয়্যার ডিপ ডাউন আমি মনে করি যে ক্রিকেট কিন্তু একটা আর্ট এবং এই আর্টটা সবসময় থাকা উচিত। তো এই মার্করাম, কেন উইলিয়ামসন, তারপর স্টিভেন স্মিথ বা বিরাট কোহলি, এইসব টাইপের প্লেয়াররা কিন্তু এখনো সেটা ধরে আছেন। সেটা ধরেও তারা কিন্তু, ইভেন কি বাবর আজম সবচেয়ে বড় নাম এখন, এইটা ধরেও কিন্তু তারা ম্যানেজ করেন যে 140-150 স্ট্রাইক রেট রাখার। তো অসাধারণ লাগে আমার। মার্করাম ইজ ওয়ান অফ দোজ। পুরা টুর্নামেন্টে তিনি খুব ভালো রান করেছেন, বড় ছোট সব মিলে কিন্তু রান করেছেন, যে রানে কিন্তু অনেক লাভবান হয়েছে সাউথ আফ্রিকা দল। ইফেক্টিভ রান করেছেন এবং প্রপার নিট সুন্দর ব্যাটিং করেছেন তিনি। এবং অন দ্যাট নোট নাফিস ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে হয় যে টি-20-র ব্যাটসম্যান র্যাঙ্কিংটা যদি আমরা একটু পর্যালোচনা করি, ডেভিড মালান, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বাবর আজম প্রত্যেকেই কিন্তু আসলে অতটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর না, তারা ক্লাসিক ব্যাটিংটাই করে থাকেন। এনিওয়েজ, আমরা কাগিসো রাবাদাকে নিয়ে একটু ইন্টারেস্টিংলি আলোচনা করতে চাই। পরপর 3টা ছক্কা খেয়েছেন, আবার পরপর 3টা উইকেটও নিয়েছেন, দুটোই তার বোলিংয়ের মধ্যে দেখা গেছে। 4 ওভার বল করে মেডেন পাননি, 48 রানে 3টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 12-এর উপরে। আমার প্রশ্নের জায়গাটা নাফিস ভাই রাবাদার পারফরমেন্স নিয়ে না, আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে ক্যাপ্টেনের ভরসার জায়গা থেকে, যে রাবাদা এর আগের ওভারে 3টা ছক্কা কনসিড করেছেন, তারপরও লাস্ট ওভারের মতো এরকম একটা ট্রিকি ইকুয়েশনে তাকে বোলিং করতে দেয়াটা, মানে এটা এই ভরসাটা তিনি অ্যাচিভই করেছেন ওভার দ্য ইয়ার্স। আর তো কোনো অপশন ছিল না সামি ভাই, মানে আপনার তো একটা পর্যায়ে গিয়ে কিন্তু ডিসাইড করতে হয় যে লাস্টের 2টা ওভার কে করবে। এবং আই থট ইট ওয়াজ আ রাইট ডিসিশন, বিকজ রাবাদার মতো কিন্তু এক্সপিরিয়েন্স ওই সময় সাউথ আফ্রিকান হয়তোবা ভালো বোলিং করছে, নরকিয়া ভালো বল করছে, পেটোরিয়াস ভালো বল করছে, বাট এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু রাবাদা ইজ মোর সিনিয়র এবং ইজ মোর এক্সপিরিয়েন্স। আই থট হি ডিড দ্য রাইট থিং। আজকে খেলাটা দেখে খুব মজা পেয়েছি। এই খেলার মধ্যে সব কিছু ছিল। হ্যাট্রিক হলো, পরপর 3টা 6-এর হ্যাট্রিক হলো, বড় রান হলো, ফ্যান্টাস্টিক গেম অফ ক্রিকেট। অ্যান্ড রাবাদা এক্সপিরিয়েন্স কিন্তু এটা ম্যাটার করলো, দেখলেন লাস্টের দিকে। আর রাবাদার এই ফ্যাবুলাস বোলিং এ কিন্তু ম্যাচটা জিতে যায় সাউথ আফ্রিকা। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেম রিডিং এর একটা অনেক বড় জায়গা রয়েছে। মাঠেই ক্যাপ্টেনরা বা মাঠেই অপোনেন্ট টিমের বোলাররা একজন ব্যাটসম্যানকে রিড করে ফেলেন যে তাকে কিভাবে বোলিং করতে। লিয়াম লিভিংস্টোন যখন 3টা ছক্কা মারলেন রাবাদাকে, তার পরবর্তীতে দেখা গেল সাউথ আফ্রিকান বোলাররা তাকে অনেক বেশি ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করছেন। আমাদের কাছে একটা ছবি রয়েছে সেই জায়গা থেকে, অর্থাৎ 3টা ছক্কা কনসিড করার পরে এরপরে তাকে কোন জোনে বল করা হয়েছে দর্শকরা পর্দায় দেখতেই পাচ্ছেন। এবং যে বলটাতে তিনি আউট হয়েছেন লিভিংস্টোন, সেটা কিন্তু অনেক বেশি ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল ছিল এবং ওইটাই তাকে ট্র্যাপ করার চেষ্টা করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। নাফিস ভাই, লিভিংস্টোনকে পরবর্তী সময় যে ট্র্যাপে ফেলাটা, এটাকে কিভাবে দেখছেন? খুবই চমৎকার প্ল্যানিং করেছেন। আমার মনে হয় যে ক্রিকেটটা এত ফাস্ট হয়ে যাচ্ছে, স্পেশালি টি-20 আসার পর ক্যাপ্টেনদেরও কিন্তু অনেক দ্রুত চিন্তা করতে হয়, অনেক প্ল্যান করতে হয়। এখানে সিনিয়র প্লেয়ার যারা থাকে তাদের কিন্তু খুব কম সময় থাকে, বিকজ 2-1টা ভুল। আপনি দেখেন ওর 3টা 6 কিন্তু আবার ইংল্যান্ডকে গেমে ব্যাক করে দিয়েছিল। তো এই যে সিদ্ধান্তটা নিল এবং এই যে প্ল্যানটা করলো ইনস্ট্যান্ট, তার মধ্যে না কোনো ড্রিঙ্কস ছিল, না কোনো টাইম ব্রেক ছিল। এই লাস্ট ক্রাঞ্চ মোমেন্টে যে সিদ্ধান্তটা নিল এবং দ্যাট ওয়ার্কড আউট, এবং আমার মনে হয় ইট ইজ এ ফ্যাবুলাস ক্যাপ্টেন্সি। আমরা বিরতি নেওয়ার আগে আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই এবং সেই প্রসঙ্গটা হচ্ছেন মঈন আলী। মঈন আলী ইদানিংকালে খুব টাইট লাইন লেন্থ মেনটেন করে বোলিং করছেন। পাওয়ার প্লেতে বোলিং শুরু হয়েছে তার, সেটাও আমরা দেখতে পেয়েছি। 2টা পরপর আমরা স্ট্যাট দেখাবো। প্রথমত মঈন আলীর বোলিং এর জায়গাটা আজকে কেমন অ্যাকুরেট, কেমন টাইট তিনি বোলিং করেছেন, সেই জায়গাটা দর্শকরা পর্দায় ঠিক দেখতে পাচ্ছেন। ইভেন যখন কুইন্টন ডিকক ব্যাটিং করছিলেন, তাকে অ্যারাউন্ড দ্য উইকেট এসে খুব স্টাম্প চ্যানেলে বোলিং করছিলেন। এবং তার যে পাওয়ার প্লেতে বোলিংয়ের জায়গাটা, পাওয়ার প্লেতে কেমন বোলিং তিনি এই টুর্নামেন্টে বা
সাম্প্রতিক সময় করেছেন, সেই জায়গাটা আমরা একটু দেখাতে চাই। সাম্প্রতিক সময়ে পাওয়ার প্লেতে মঈন আলী এখন পর্যন্ত বল করেছেন 66 বলে রান কনসিড করেছেন 63, উইকেট নিয়েছেন 5টা, ইকোনমি রেট 5.72। নাফিস ভাই, প্রথমত মঈন আলীর আজকের বোলিংটা, আর দ্বিতীয়ত আমি যে স্ট্যাটটা দিলাম, পাওয়ার প্লেতে মঈন আলী 66 বলে 63 রান, 5টা উইকেট এই টুর্নামেন্টে, কেমন চলছে তার পাওয়ার প্লে পিরিয়ড? অ্যামেজিং স্ট্যাটস, অ্যামেজিং রেকর্ড বলবো, বিকজ বিং অ্যান অফ স্পিনার এবং একটা এমন না যে সবসময় সে লেফটিকে বল করে, রাইটিকেও তিনি বল করে থাকেন। এবং আপনি যে ছবিটা দেখিয়েছেন, মানে আপনি দেখতে পেরেছেন যে তার চ্যানেলটা কোন লাইনে ছিল। এই জায়গায় যদি একটা রাইটিও ব্যাটিং করে, তার জন্য যদি আপনি স্কোয়ার লেগ আর লং অনটা বের করে রাখেন, বা মিড উইকেট বা লং অনটা বের করে রাখেন, এই লাইন থেকে তাকে ইম্প্রোভাইজ করা ছাড়া খেলাটা খুবই মুশকিল। এবং নতুন বল স্কিড করে উইকেটে বল করলে দের ইজ অলওয়েজ চান্স অফ গেটিং আউট। তিনি কিন্তু উইকেটও পেয়েছেন, ইকোনমির সাথে কিন্তু হি হ্যাজ গিভেন লট অফ ব্রেক থ্রু, ইংল্যান্ডের জন্য ভালো স্টার্ট করেছেন। সো ফ্যাবুলাস বলার, এন্ড ডে বাই ডে হি ইজ ইমপ্রুভিং। ও কিন্তু মানে আমার সাথে আন্ডার 19 খেলেছিল, ব্যাটসম্যান হিসাবে উনি ছিলেন, পরে কিন্তু নিজেকে আস্তে আস্তে অফ স্পিনার হিসাবে, এখন কিন্তু স্ট্যাবলিশ অফ স্পিনার হিসাবে তিনি এখন আর জানা যায়। ওয়েল নাফিস ভাই, এই ম্যাচের আরও বেশ কিছু ছোট ছোট বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা দেশের ক্রিকেট নিয়েও কথা বলতে চাই বিরতির ওপারে। দর্শক, ঠিক এই পর্যায়ে ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিজ থাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিজ থাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন নাফিস ইকবাল খান, এবং আলোচনার এই পর্যায়ে আমরা কথা বলতে চাই মার্ক উড এবং টাইমাল মিলসকে নিয়ে। কারণ টাইমাল মিলসের যেহেতু একটা ইনজুরির কারণে মার্ক উডকে আজকে জায়গা দিতে হয়েছে। আজকে তার যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সের জায়গাটা দেখবো। 4 ওভার বল করেছেন, খুবই বেদম প্রহারের শিকার তাকে হতে হয়েছে। 47 রান দিয়ে কোনো উইকেট পাননি, 11.75 এই হচ্ছে তার ইকোনমি রেট। এবং সেই জায়গাটায় দেখা যাচ্ছিল যে আসলে ভ্যারিয়েশন খুব বেশি তিনি করতে পারছেন না, এবং ভ্যান ডার ডুজেন তাকে বেশ কিছু প্রহার দিয়েছেন। নাফিস ভাই, মার্ক উডের ইনক্লুশন, টাইমাল মিলসের চলে যাওয়া, ইংল্যান্ড সেমিফাইনালে গেছে, নেক্সট স্টেজ কতটুকু ইংল্যান্ড ভুগতে যাচ্ছে, বা মার্ক উডেরই বা কামব্যাক করার পসিবিলিটি কতখানি আছে? দেখেন, দুইজনই ভালো বলার, বাট আমি আজকের যে উইকেট হিসাবে বলি, আজকে উইকেট হিসাবে ইংল্যান্ড ডেফিনেটলি মিস করেছে টাইমাল মিলসকে। তার কিন্তু অনেক সুন্দর ভ্যারিয়েশন রয়েছে স্লোয়ার বলের। মার্ক উড সাধারণত জোরে বল করে থাকেন, উনি ভালো সামনের দিকে লেন্থে বল করেন, তার পেসটা কিন্তু খুব ভালো। সো এই যে উইকেটটা ছিল, এই উইকেটে কিন্তু একটা ব্যাক অফ লেন্থ, একটা লেন্থ আছে, যেখানে আপনি যদি বল করেন দেখা যায় যে শারজার মধ্যে প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগল করে। আমার মনে হয় মার্ক উড ওই জায়গাটা ঠিকভাবে ওইভাবে বল করতে পারেননি। প্লাস ভ্যান্ডার ডুসেন কিন্তু চমৎকার ব্যাটিং করেছেন আজকে। উনার দিন ছিল 94 রান করেছেন, তার মানে হি হ্যাজ ডান সামথিং হুইচ ইজ ভেরি এক্সেপশনাল, এবং যার কারণে হয়তোবা উনি কি বলবো, হয়তোবা তার শিকার হয়েছে। বাট এই শারজা উইকেট বলেন, এখানে কিন্তু আপনার প্রচুর ধরনের ভ্যারিয়েশন যারা করতে পারে তারাই কিন্তু বেশি সাকসেসফুল হয়। ইংল্যান্ড যেহেতু সেমিফাইনালে চলে গেছে, অর্থাৎ লাইন আপটা যেহেতু ঠিক হয়ে গেছে, ইংল্যান্ডের একটা জায়গায় একটু কনসার্নের বিষয় কিনা, তা হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর ব্যাটসম্যান দাভিদ মালান। তার যে ব্যাটিং গ্রাফটা, আজকে যদিও রান পেয়েছেন, কিন্তু এই টুর্নামেন্টের 5টা ম্যাচে খুব বেশি রান পান। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, তা হচ্ছে এই টুর্নামেন্টের আগে যে 30টা ম্যাচ দাভিদ মালান খেলেছেন, তার মধ্যে 29টা ম্যাচ তিনি 1-2-3-এ ব্যাটিং করেছেন। অর্থাৎ এই টুর্নামেন্টে এসেই মালান 4-এ ব্যাটিং করছেন, অর্থাৎ তার ব্যাটিং অর্ডার ডিমোশন হয়েছে। এবং 3 নম্বর পজিশনে দাভিদ মালানের যে পরিসংখ্যানটা, একদম ঈর্ষণীয় একটা পরিসংখ্যান। সেক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, 27টি ম্যাচ খেলেছেন, 900-র উপর রান করেছেন, 44-এর উপর গড়, 9টা হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি। নাফিস ভাই, ওই জায়গাটাই এই প্রশ্নের জায়গাটা। মালানের আরও একটা স্ট্যাট যদি আমি আপনাকে দিই, পাওয়ার প্লেতে মালান যখন ব্যাটিং করেন, তিনি হি ব্যাটস উইথ অ্যান অ্যাভারেজ অফ 72। তো মালানের সার্ভিসটা এক্ষেত্রে মিস করছে কিনা ইংল্যান্ড তার ব্যাটিং অর্ডারের কারণে? করছে, ডেফিনেটলি করছে। আপনি যদি দেখেন যে ইংল্যান্ড যখন ইংল্যান্ডে খেলে, তখন ডেভিড মালান কিন্তু 1, 2 বা 3-এ ব্যাটিং করে, তখন কিন্তু বাটলার খেলে আবার নিচে। সো এখন যেহেতু সাবকন্টিনেন্টে খেলা হচ্ছে, সাবকন্টিনেন্টে বাটলার কিন্তু নিচে খেলে তার যতটা লাভ হবে না, ওপেনিং উনি আরো ডেভাস্টেটিং ব্যাটসম্যান, যেটা আমরা দেখেছি, এবং হি হ্যাজ ডেলিভার্ড। সো এরকম স্যাক্রিফাইসেস কিছু করতে হয়, এটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হয়, এবং একটা টিম ম্যানেজমেন্টকে এই জিনিসটা নিতে হয়। অ্যাজ আ ইন্ডিভিজুয়াল বলেন, অ্যাজ আ টিমমেট বলেন, আপনাকে এই জিনিসগুলো মেনে নিতে হয়। মালান হয়তোবা স্বাচ্ছন্দ্য ফিল করেন না ওই জায়গায় খেলতে। বিং এ টপ অর্ডার কিন্তু নর্মালি
একটু আনইজি লাগে আপনি যখন মিডল অর্ডার খেলেন, বাট এই ফরম্যাট অফ ক্রিকেট আপনাকে অ্যাডপ্ট করতেই হবে। অ্যাডাপশনটা আপনার এই মেন্টালিটি রাখতে হবে, বিকজ টিম অলওয়েজ কামস ফার্স্ট। ওয়েল, আমরা এবার একটু এই ম্যাচটা থেকে বেরিয়ে এসে আগের ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। অস্ট্রেলিয়া তাদের সেমিফাইনালটা এনশিওর করেছে ওই জয়টার মাধ্যমে। ডেভিড ওয়ার্নার দুর্দান্ত একটা চেজ, আজকে তার যে ব্যাটিং ওয়াগন উইল সেটা প্রথমত দেখতে চাই। দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন এবং যে একটা ব্যাট প্যাচে ছিলেন সে ব্যাট প্যাচ থেকে বেরিয়ে এসেছেন। রান করেছেন সর্বমোট তিনি 89-56 বল থেকে এবং অল ওভার দ্য সার্কেল তিনি রান পেয়েছেন। সেই ইনিংসের মধ্যে যেমন স্ট্রেট ড্রাইভ ছিল, কাট ছিল, পুল ছিল, সুইচ হিট ছিল, রিভার্স সুইপ ছিল, স্কুপ ছিল, সব কিছু ছিল। মনের মতো তিনি ব্যাটিং করেছেন। 9টা 4, 4টা ছক্কা, সব কিছু মিলিয়ে কেমন দেখলেন ডেভিড ওয়ার্নারকে এবং তার কাম ব্যাক করাটা কতটুকু জরুরি অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে? নাম্বার 1, তার কামব্যাক করাটা কতটুকু জরুরি এটার আনসার আপনি নিজেই পেয়ে গেছেন আজকে খেলা দিয়ে। সেকেন্ডলি, ডেভিড ওয়ার্নারকে অনেক দিন পর এই ধরনের ডেভিড ওয়ার্নারের মতো খেলাটা দেখলাম, বিকজ 2 ম্যাচ আগে তিনি রান করেছিলেন, বাট তার মধ্যেও কিন্তু স্ট্রাগল ছিল বা ওইভাবে নিজেকে ফ্লারিশ করতে পারেননি বা ওই এক্সপ্রেসিভ ব্যাটিং ছিল না যেটা আমরা একটা ডেভিড ওয়ার্নার থেকে যেটা দেখে আছি। দুর্দান্ত ব্যাটসম্যান, বেশ অনেক দিন ধরে কিন্তু তিনি ফর্মে ছিলেন না, তার এই গেমটা তিনি খেলতে পারেননি। আজকে এই জিনিসটা তিনি ফিরে পেয়েছেন এবং ইট ইজ আ ভেরি অ্যালার্মিং ফর আদার টিম যারা সেমিফাইনালে পড়বে তাদের সাথে, বিকজ when he scores he just wreck the other team and মানে when he is in song মানে এনি বলার মানে যে কোনো বলার কিন্তু তার জন্য কোনো ব্যাপারই না। নাফিস ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি, ঠিক এই মুহূর্তে একটু দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই। আমাদের কাছে 2টা স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেই 2টা স্ট্যাটিস্টিক্স দিয়ে তারপর আলোচনা যাচ্ছি। বাংলাদেশ সাউথ আফ্রিকার পেসে যেরকমভাবে ভুগেছিল সেটা নিয়ে আমরা এর আগেও এই অনুষ্ঠানে দেখিয়েছি একটা স্ট্যাটিস্টিক্স, যে 140 কিলোমিটার গতির বল তারা 15টা করেছিল, বাংলাদেশ 10 রান করেছিল, উইকেট 4টা হারিয়েছিল, সেটা আমরা দেখিয়েছি। তবে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার রয়েছে শর্ট বলের এগেনস্টে বাংলাদেশের যে দুর্বলতার জায়গাটা। 2014 সালে টি-20 বিশ্বকাপে শর্ট বলার এগেনস্টে বাংলাদেশের অ্যাভারেজ ছিল 46.75, 4টা উইকেট হারিয়েছিল। 2016 টি-20 বিশ্বকাপে শর্ট বলার এগেনস্টে অ্যাভারেজ ছিল 20.11, 9টা উইকেট হারিয়েছিল বাংলাদেশ। 2021 টি-20 বিশ্বকাপে শর্ট বলার এগেনস্টে বাংলাদেশের গড়টা 15.44, উইকেট হারিয়েছে বাংলাদেশ 16টা। যদিও 14 সালের যে টি-20 বিশ্বকাপটা ছিল সেটা বাংলাদেশের মতো একটু লো উইকেটে খেলা হয়েছিল, আর সেই জায়গাটায় তারপরেও জাস্টিফাই করা যায় না, কারণ 16টা উইকেট শর্ট বলে। নাফিস ভাই, আমি যে 2টা স্ট্যাটিস্টিক্স দিলাম এই বিষয়গুলো নিয়ে পাকিস্তানের একটা টেলিভিশন চ্যানেলে মিসবাউল হক, ওয়াসিম আকরাম, ওয়াহাব রিয়াজরা কথা বলেছেন এবং এই পয়েন্টগুলো নিয়ে কথা বলেছেন। পেস, বাউন্স, তার সঙ্গে একটা টপিক তারা যুক্ত করেছিলেন লেগ স্পিনিং। সব কিছু মিলিয়ে এই ব্যাপারে আপনার একটা অ্যাসেসমেন্ট জানতে চাই। দেখেন, যারা ওই টেবিলে বসেছিলেন ডেফিনেটলি তারা লিজেন্ডারি প্লেয়ার এবং তাদের মন্তব্য আমিও শুনেছি, বাট 2টা জিনিস, একটা হলো যে ওনারা আমাদের ক্রিকেটের স্ট্রাকচার পুরোপুরি জানেন না যে আমরা কি অবস্থানে আছি। সেকেন্ডলি, ওনারা অনেক কিছু নলেজেবল কথাও বলেছেন, যেমন লেগ স্পিনারের কথা বলেছেন, ফাস্ট বলার দিয়ে আমরা যে শর্ট বলে যে আমরা উইক, এই কথাটা সত্যি। আমরা দেখলাম যে আমরা এই ওয়ার্ল্ড কাপে তেমন সুবিধা করতে পারিনি। আবার সবচেয়ে আমার তাদের একটা কথা খুব ভালো লেগেছে যে তাদের একটা কথা বলেছিলেন যে লেগ স্পিনারদেরকে ইনভেস্ট করতে হয়, এবং এটা কিন্তু আমাদের খালেদ মাহমুদ সুজনও কিন্তু বারে বারে একটা কথা বলেন। আমাদের কিন্তু ইভেন কি বিসিবি থেকে এই জিনিসটা চেষ্টা করা হয় না যে তা না। আপনি যদি ওনার কথা শুনে থাকেন, ওনারা বলেছেন যে ওনাদের একটা কমিটি মিলে বাধ্যতামূলক করে দিয়েছিলেন যে ফার্স্ট ক্লাসে যেন লেগ স্পিনার খেলতেই হবে। আমাদের দেশেও কিন্তু সেই নিয়মটা হয়েছে। তো এইখানে কিন্তু আমাদের কোচ বলেন, ক্যাপ্টেন বলেন এবং যে লেগ স্পিনার, যে ওনার নিজেদেরও সাপোর্ট দরকার, বিকজ আপনি একটা টিমে যখন যাবেন, আপনাকে যখন নিয়মটা দিবে, আপনি এটাকে গ্রান্টেড হিসাবে নিতে পারবেন না। আপনাকেও কিছু এফোর্ট দিতে হবে যে না, আমাকে এটা একটা সুযোগ দিয়েছে, আমি এটার বেস্ট অ্যাভিল করবো। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে না, আমাকে তো বলেই দিয়েছে, আমি তো ভালো করি খারাপ করে আমি তো খেলবোই, তাহলে আপনি কোনোদিন ইমপ্রুভমেন্টের জায়গায় যাবেন না। সো ইটস নট অ্যাবাউট বিসিবি, ইটস নট অ্যাবাউট কোচ, ইটস নট অ্যাবাউট স্ট্রাকচার, ইট ইজ অ্যাবাউট মানে পুরোপুরি ওভারঅল একটা কালেকটিভ এফোর্ট লাগবে একটা লেগ স্পিনার তৈরি করার জন্য। তো যেটা আমি বললাম, এই প্রসেসটা যদি চলে, মানে আমার মনে হয় লাস্ট ইয়ারও এই নিয়ম ছিল, এই ইয়ারও এই নিয়ম ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে। তো এটা বিসিবিও কিন্তু যে জানে না, বিসিবির মধ্যেও কিন্তু আমাদের অনেক ন্যাশনাল প্লেয়ার আছেন যারা কিন্তু অভিজ্ঞ, মেবি তাদের মতো বড় নাম নেই, বাট এই থটস গুলো ওনাদের মধ্যে থেকেও আসে এবং ইমপ্লিমেন্টেশনও হইলে, যেটা বললাম, সব দিক থেকে যদি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরাও কিন্তু
এগোতে পারবো। ওয়েল নাফিস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর থট। আমাদের সময়টা আজকে একেবারে শেষ হয়ে গেছে। আশা করছি আগামীকাল আবারও আপনার সঙ্গে কথা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।